মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক। নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাদেরকে স্বাগত। আমাকে অনেক অপমান করা হয়েছে, সমাজ মাধ্যমে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। ওরা বিচার চায় না, চেয়ার চায়, আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারি। অনেকে এই ধরনের এই বক্তব্য, মুখ্যমন্ত্রীর কালকে সাংবাদিক সম্মেলনে এই বক্তব্য, যা তোলপাড় করে দিয়েছে ভারতবর্ষের রাজনীতিকে। তার মানে কি মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে? অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, নাকি সেই পদকে কেন্দ্র করে আবার নতুন করে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে? মমতা ব্যানার্জি কালকে যে বক্তব্য রেখেছেন, যারা ভবিষ্যতে বড় রাজনীতিবিদ হতে চান তাদের কাছে ভীষণ রকম শিক্ষণীয়। আসলে পেশাদার রাজনীতিবিদের সাথে যখন রাজনৈতিক ময়দানে লড়াই করতে হয়, তখন যেমন পেশাদার হওয়া উচিত তেমন রাজনীতিবিদ। ডাক্তারদের কাছে প্রতিবাদের কণ্ঠ রয়েছে, চিকিৎসার জন্য স্টেথো রয়েছে, অপারেশনের জন্য ছুরি কাচি রয়েছে। রাজনীতিটা তো ঠিকঠাক শেখেনি। আর যদি ধরেও নেই পিছন থেকে কেউ খেলছে তাদেরকে নিয়ে, রাজনৈতিক ময়দানে ফুটবল ময়দানের মতো সাইড লাইনে থাকলে হয় না। রাজনীতিবিদের সাথে লড়াই করতে গেলে রাজনীতি জানা লোকটাকেই ময়দানে থাকতে হয়। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালকে যে সাংবাদিক সম্মেলন, সেটা শুনে তার ভক্তরা বা যারা তৃণমূলের সমর্থক, তারা ভেবেছে এই যে স্নায়ু যুদ্ধ চলছিল, এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি কিছুটা এগিয়ে গেছে, অন্তত একটা হলেও গোল ডাক্তারদেরকে দিয়ে দিয়েছে। দীর্ঘদিন থেকে এই মেল চালাচালিটা চলছিল, একাধিক মেল এদিকে এসছে, এদিক থেকে ওদিকে গেছে। তারপর কথা হলো বসা হবে, মুখ্য সচিব বললেন 15 জন, ডাক্তাররা বললেন যে না 30 জন, নিজেরা বাস ভাড়া করলেন, 30 জন গেলেন সেখানে বা 32 জন সেখানে গেলেন। তারপর গিয়ে কথাবার্তা হবে, একখানে গিয়ে আটকে যায় লাইভ স্ট্রিমিং। মুখ্য সচিব বলেছিলেন ভিডিও রেকর্ডিং হবে, আর ডাক্তাররা বলেছিলেন যে না লাইভ স্ট্রিমিং হবে। এবার তারপরে 2 থেকে 2.5 ঘন্টার অপেক্ষা, লাইভ স্ট্রিমিং এ রাজি হলো না প্রশাসন, বক্তব্য ভেস্তে গেল, সমাধান পথ আর পাওয়া গেল না। মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন। কালকে মুখ্যমন্ত্রীর যে সাংবাদিক সম্মেলনটা ছিল, সেটা প্রথমে মঞ্চ তৈরি করার মতো ছিল, তারপর সেখানকার যে ঘটনা তার ঘনীভবনের রূপকে দেখানোর জন্য আবহ সঙ্গীতের মতো বিক্রম বা কি করে মানুষরা এই মুহূর্তে চিকিৎসা থেকে অবহেলিত হচ্ছে এই জুনিয়র ডাক্তারদের জন্য, সেরকম ভাবে তৈরি করা হলো। তার পরবর্তীতে তিনি আক্রমণ শানালেন, সহানুভূতি অর্জন করার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গবাসীর কাছে। এই 3টে ধাপ, ময়দানি ভাষায় বলতে পারেন কাউন্টার অ্যাটাকে খেলেছে কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এখানে রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবেন, আপনি এখানে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবেন, আপনি এখানে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবেন, আপনি এখানে দক্ষ কূটনীতিবিদ মমতা ব্যানার্জিকে পেয়ে যাবেন। একটি রাজনৈতিক মঞ্চে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সর্বময় কর্তৃ যদি সে হয়ে থাকে, তার কি কি থাকা উচিত গুণাবলী, তার প্রতিটি প্রমাণ দক্ষতার সাথে মমতা ব্যানার্জি কাল রেখেছে। মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিল যে যেই মেলগুলো আগেরটা পাঠানো হয়েছিল, সেখানে যে সুপ্রিমোর কথা বলা হয়েছে, যে যারা উচ্চ পদস্থ রয়েছে তারা থাকবেন, তার মধ্যে মুখ্যমন্ত্রীও পড়েন, আমি থাকতেই পারতাম। তারপর তিনি মানুষের কাছে জবাব চাওয়ার মতো করে বললেন যে ওরা 15 জন বলেছিল, তার জায়গায় 32 জন এসছে, আমরা তাও রাজি হয়েছি, বসুক, ওদের যা দাবি দেওয়া রয়েছে, আলটিমেটলি উন্নয়নের কথা তারাও বলছে, আমরাও বলছি যে আরো ভালো হোক স্বাস্থ্য পরিষেবাটা, তাই সেটা নিয়ে বসতে কোনো অসুবিধা নেই। কেবলমাত্র ওরা বলেছিল লাইভ স্ট্রিমিং। মমতা ব্যানার্জি সেখানে যুক্তি দিয়ে দেখে যে এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্ট এটা নিয়ে যদি লাইভ স্ট্রিমিং করতেও পারে, আমাদের পক্ষে সেটা সম্ভব না, তাই আমরা লাইভ স্ট্রিমিং করবো না। 3টে ক্যামেরা রাখা হয়েছিল, সেটা ভিডিও রেকর্ডিং হবে এবং দরকার পড়লে সেটা ডাক্তারকেও দেওয়া যেত, দরকার পড়লে পরবর্তীতে সুপ্রিম কোর্ট বা সিবিআই কেও সেগুলো হস্তান্তর করা যেতে পারত। মমতা ব্যানার্জি বোঝাতে চাইলেন পার্থক্য তো কেবলমাত্র এতটুকুই ছিল যে ওরা সরাসরি সম্প্রচার চেয়েছে, আমরা বলছি রেকর্ডিং রয়েছে, তার পরবর্তীতে তোমাদের হাতে যখন দিয়ে দেবো তোমরা দেখিয়ে দেবে। যদি সেরকমই সন্দেহ থাকতো, তারপর তো তোমরা এখান থেকে বেরিয়েও নবান্নের সামনে সাংবাদিকরা ছিল, তাদেরকে তোমরা তোমাদের বক্তব্য জানাতে পারতে, আসলে না কেন? প্রশ্ন তুলে দিলেন জনগণের কাছে। জনগণের কাছে এই জুনিয়র ডাক্তারদেরকে
ভিলেন হিসাবে বা খলনায়ক হিসাবে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা হলো। এই অবস্থায় আমি এটুকু আশা করেছিলাম যে ছোটরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা, মনের ব্যথা, এবং তারা কাজে যোগদান করবেন। সুপ্রিম কোর্ট টাইম দিয়ে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের যে সময়টা ছিল সে সময় আমরা কেউ কিছু বলিনি। সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট এরপর যা করবে আমরা সেটাকে সমর্থন দেব। যতটুকু আমি জানি, যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে। তারপরে কিন্তু আমরা ডেকেছি তাদের, 2 ঘন্টা অপেক্ষা করেছি, আসেনি। কালকেও বসেছিলাম, মিটিংটা সিএস ডেকেছিলেন, কিন্তু আমি বসেছিলাম যদি ওরা আসে আমি চলে যাব। আমি তো অনেক সময় স্পন্টেনাস চলে যাই। আর আমি মনে করি এটা আমি ওইভাবে দেখি না, অহংকার হিসেবে দেখি না, উদ্ধত্ত হিসেবে দেখি না। আমি দেখি এটা ভালোবাসা হিসেবে। চিরকাল বড়রা ছোটদের ভালোবাসে। আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছে, তাদের সকলকে আমাদের অভিনন্দন রইল। বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। তারপর মমতা ব্যানার্জি কি করলেন? তারপর মমতা ব্যানার্জি পরিসংখ্যান নিয়ে বসলেন, বললেন যে এখনো পর্যন্ত 27 জন মারা গেছে এই 32-33 দিনের জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি বা আন্দোলনের ফলে। 7 লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। আরজি করে বিক্রমের কথা তুলে বললেন যে বিক্রমের পা দিয়ে দরদর করে রক্ত বেরিয়ে যাচ্ছিল, কেউ চিকিৎসা ছিল না, ছেলেটি মারা গেল। উত্তর 24 পরগনার একজন মায়ের কথা বললেন, কিডনি নিয়ে কথা বললেন, ডায়ালিসিস নিয়ে কথা বললেন, এবং সেও এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলেই যে মৃত্যুবরণ করেছে সেই ঘটনাটা তিনি তুলে ধরলেন। পরিসংখ্যানের পর তিনি এবার জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করলেন। তিনি প্রথমে একবার জনগণকে প্রশ্ন করেছিলেন, পরবর্তীতে এসে তিনি বললেন যে দরকার পড়লে আমি আমার চেয়ার ছেড়ে দিতে পারি। আমিও চাই আরজি করের যে ঘটনা ঘটেছে সেটার বিচার হোক। আমিও পথে নেমেছিলাম। বুঝিয়ে দিলেন যে আন্দোলন থেকে আমার জন্ম, এর আগে আমিও আন্দোলন করেছি। আন্দোলনের ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এই আন্দোলন থেকে তার জন্ম বলেই, তিনি আন্দোলনের গুরুত্ব বোঝেন বলেই উত্তরপ্রদেশে এই ফেব্রুয়ারি মাসে যেরকম বিভিন্ন রকমের র্যালিকে ব্যান করে দেওয়া হয়েছিল, প্রায় একনায়কতন্ত্র চালু করা হয়েছিল, সেরকম তিনি চাইলে করতে পারেন, কিন্তু করবেন না, যেহেতু আন্দোলন থেকে তার জন্ম। তিনি আন্দোলনকে সম্মান করেন। বামফ্রন্টের সময় সিঙ্গুরে যখন তিনি ছিলেন, একজন বামপন্থী মন্ত্রী তার সাথে দেখা করেননি, কোনো কথাবার্তা বলেননি। কিন্তু তিনি যেহেতু আন্দোলনের মাহাত্ম্য বোঝেন, তিনি ওখানে 26 দিন অনশন করেছিলেন, আন্দোলনটা জানেন কি, তার গুরুত্ব কি, তাই তিনি তাদের জন্য 3 দিন ধরে অপেক্ষা করছেন। তারপরে তিনি আরো দরাজ হলেন, মহানুভবতার পরিচয় দিয়ে বললেন তারপরেও আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। যুক্তি হিসেবে পেশ করলেন, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ডাক্তাররা যদি এরপর কাজে যোগ না দেয়, রাজ্য সরকার যদি কোনো স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করে তাদের বিরুদ্ধে, সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে না। মমতা ব্যানার্জি বুঝিয়ে দিলেন আমরা চাইলে পারি, কিন্তু করছি না। ডাক্তারদের প্রতি আমার সহানুভূতি আজও রয়েছে। এবং প্রথমের বক্তব্য যেভাবে শুরু করেছিলেন যে আমরা বড় এবং ছোটদেরকে ক্ষমা করে দিতে হয়, তাই ক্ষমা করে দিলাম। সাথে কৌশলে এটা বুঝিয়ে দিল যে কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে নয়। প্রচ্ছন্নভাবে রাজনৈতিক রং ওই আন্দোলনের গায়েও লেগে আছে, এবং সেটা তিনি প্রমাণ করার জন্যই বললেন যে ওরা বিচার চায় না, চেয়ার চায়। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক। ও 2-3 জন রয়েছে, তিনি পরবর্তীতে বলেন, প্রথমে গ্রুপের কথা বলতে গিয়ে পরবর্তী বললেন 2 থেকে 3 জন রয়েছে, তারা চেয়ার চায়, তারা নাম চায়, ফেম চায়, এই জন্য তারা এটা করছে। মমতা ব্যানার্জির কালকে লক্ষ্য একটাই ছিল, যখন কাজ হয়নি, ডাক্তাররা বসেনি, তখন যে তীব্র জনরোষ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমাজের বিভিন্ন স্তরে জমে আছে, সেটাকে প্রশমন করা। আর যতটুকু প্রশমিত হলো তো হলো, না হলে যে আগ্নেয়গিরির লাভা উৎপাতের মতো যে জায়গাটা রয়েছে, সেই অভিমুখটাকে পুরোপুরি ডাক্তারদের দিকে দিয়ে দেওয়া, অর্থাৎ সোজা বাংলায় বললে, সহজ সরল ভাবে বললে, ডাক্তারদের কোর্টে বলটাকে ফেলে দেওয়া। আর যখন এই বসার প্রক্রিয়াটা ভেস্তে গেল, তখন প্রথম সাংবাদিক সম্মেলনটাই মমতা ব্যানার্জি করে বসলেন। ডাক্তাররা তখন পর্যন্ত কথা বলার সুযোগ পায়নি, তাই মমতা ব্যানার্জি তার মতো করে পুরো কৌশলটাকে সাজিয়ে নেন, তার স্ট্র্যাটেজিকে তিনি ইমপ্লিমেন্ট করে দেন।
তিনি জানেন যে এই মুহূর্তে যেই ক্ষোভ পুঞ্জীভূত হয়ে আছে পশ্চিমবঙ্গবাসীর মনে, সেটা যাতে অন্তত না বাড়ে। সহানুভূতি তিনি পাক না পাক, কিন্তু সেটা যাতে না বাড়ে। তিনি চাইলেন যে একটা মাঝখান দিয়ে রেখা করে দিতে, যারা ডাক্তারের পাশে আছে, আর যারা ওই বিক্রমের মতো যেসব মানুষরা মারা যাচ্ছে এবং তার কথা মতো সেটাই চিকিৎসা না পাওয়ার জন্য বা এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য, তাদের দিকে তাক করে দিলেন। সহানুভূতি কুড়োনোর একটা অনবরত চেষ্টা চলে গেল তার বক্তব্যে, অবশ্যই নরমে গরমে। এরপর কিছু প্রশ্ন থেকে যায়। জুনিয়র ডাক্তারদেরকে উনি ক্ষমা করে দিয়েছেন। জুনিয়র ডাক্তাররা কি আদৌ ক্ষমা চেয়েছে? তিনি বলেছেন তিনি পদ থেকে বেরিয়ে যাবেন, পদত্যাগ করবেন। জুনিয়র ডাক্তাররা একবার ওই কথা বলেছে বা তাদের পদত্যাগ চায়? উল্টা শুভেন্দু অধিকারী বা বিজেপির যারা যারা বলেছিল বা ছাত্র সমাজের ছদ্মবেশে আন্দোলন করেছিল, নবান্ন অভিযান করেছিল, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ, সেই মানুষগুলো যখন তাদের ওখানে গেছে তাদের গো ব্ল্যাক স্লোগান শুনতে হয়েছে। তার মানে মুখ্যমন্ত্রী পদত্যাগ তো তারা চায়নি। তাহলে এই কথাটা কেন আসলো? তারপরের প্রশ্ন থেকে যায়, মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে কি ডাক্তারদের এই যে 6 দফা দাবি রয়েছে সেটা পূরণ হয়ে যাবে? যারা যারা সেই মেয়েকে সেদিন এতটা অত্যাচার করে ধর্ষণ করে খুন করেছে, তারা প্রত্যেকে যারা এর সাথে জড়িত তারা ধরা পড়ে যাবে। বা তাদের দ্বিতীয় দাবি যে ছিল সেমিনার রুমের 5টা সংস্কারের নাম করে যে প্রমাণ লোপাটের প্রক্রিয়াটা চালানো হলো, সেটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত তাদের নাম প্রকাশ্যে চলে আসবে। মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে তারা যে বলেছে সবখানে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ বা স্বাস্থ্যকেন্দ্রে যে ভয়ের রাজনীতি চলছে, সন্ত্রাসের রাজনীতি চলছে, সেটা বন্ধ হয়ে যাবে। বা এই যে সুরক্ষার বিষয়টা বারবার উঠে আসছে ডাক্তারদের, তারা কি সুরক্ষিত হয়ে যাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগে? মমতা ব্যানার্জি কি গ্যারান্টি দিতে পারবেন? সব থেকে বড় প্রশ্ন যেটা, এই যে লাইভ স্ট্রিমিং যেটা নিয়ে কালকে আলোচনাটা ভেস্তে চলে গেল, কোনো পথ বেরোলো না। লাইভ স্ট্রিমিং করলে অসুবিধা কোথায় হতো? মমতা ব্যানার্জি বলেছে সুপ্রিম কোর্ট করতে পারে, সিবিআই এর বিচারাধীন, তাই আমরা এটা লাইভ স্ট্রিমিং করতে পারি না। যদি এভাবে ভাবা যায় যে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ, সে যদি করতে পারে তাহলে এরা কেন করতে পারবে? এদেরকে কেন্দ্র করেই তো বিষয়টা। এক। দ্বিতীয় কথা, সংবিধানের কোথাও বা আইনের পাতায় কোথাও কি এটা লেখা রয়েছে যে বিচারাধীন বিষয়কে নিয়ে যখন কথাবার্তা হবে প্রশাসকের সাথে সাধারণ মানুষের বা নাগরিকের, সেটা লাইভ স্ট্রিমিং করা যাবে না? কোথাও কোনো উল্লেখ রয়েছে এটা? নাকি লাইভ স্ট্রিমিং করলে যে অবস্থাটা রয়েছে এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থার, সেটা বেআব্রু হয়ে যায়, সকলের সামনে চলে আসতো তার আসল কঙ্কালসার চেহারাটা? এটা নিয়ে সমস্যা হতে পারে এর জন্য। নাকি লাইভ স্ট্রিমিং করবো না, অথচ আমি ভিডিও রেকর্ডিং করব, তার মানে কি যখন আমি দিব পরবর্তীতে তাদের কাছে মেমোরি কার্ড হোক বা সেটার সিডি ক্যাসেট হোক, যেটাই হোক, সেটা এডিট করে দিব এর জন্য? মোদ্দা কথা, বাধা কোথায় ছিল? আইনে কোথাও কি উল্লেখ রয়েছে? আমার ঠিক জানা নেই, মনে হয় না আছে। তবে এটা ঠিক, কালকে মমতা ব্যানার্জি যেই পদক্ষেপটা নিয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বর কাছে যারা পরবর্তীতে আরো বড় জায়গায় যেতে চান, রাজনীতি করতে চান, তাদের কাছে শিক্ষণীয়। আর ডাক্তারদের কাছেও যে বললাম, কিছুটা বিবেক রয়েছে, কিছু দাবি দাওয়া রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে, হাতে স্টেথো রয়েছে। এটা নিয়ে রাজনীতিকরণ হবে না। তবে হ্যাঁ, একটা বড় অস্ত্র তাদের হাতে রয়েছে, যেটা বলতে পারেন প্রাকৃতিক অস্ত্র। পৃথিবী এই নিয়মেই চলে যে সত্যের জয় হবে। সেই কিছুটা সত্য, কিছুটা সততা তাদের কাছে রয়েছে, ওটাই তাদের পুঁজি। তারা একটা জায়গা তো প্রমাণ করে দিয়েছে, মমতা ব্যানার্জি যেই জনগণের কাছে সহানুভূতির জন্য বা বলতে পারেন নিজের জায়গাকে সুরক্ষিত করার জন্য কালকের বক্তব্য রেখেছেন, সেই জনগণের জন্যই আবার এই ডাক্তাররা লাইভ স্ট্রিমিং চেয়েছে। তারাও এটা প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছে যে আরজি কর কেবলমাত্র আরজি করের 4 দেওয়ালের ভিতরে কেন্দ্রায়িত জুনিয়র ডাক্তারদের বিষয় এটা নয়। 14ই অগস্টের রাত দখল বলুন এবং তারপর থেকে ক্রমাগত মানুষের পায়ে পা মিলিয়ে জাস্টিস ফর আরজি কর স্লোগান বলুন, এটা পশ্চিমবঙ্গবাসীর আন্দোলন হয়ে গেছে, জনগণের আন্দোলন হয়েছে। তাই
15 জনের ডাক্তারের দল থাক আর 30 জনের, বেসিক্যালি তারা প্রতিনিধিত্ব করছিল গোটা পশ্চিমবঙ্গবাসী, বা বলতে পারেন গোটা ভারতবর্ষ বা তথা বিশ্বের যেখানে যেখানে আন্দোলন হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে, যারা বিচার চেয়েছে তাদের হয়ে তারা প্রতিনিধিত্ব করেছিল। সেই হিসেবে তো 30 জন খুবই নগণ্য। তাই তারা জনগণের দরবারে এটিকে তুলে ধরার জন্য লাইভ স্ট্রিমিং এর কথা বলেছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।